সিঙ্গেল কমিটি সভাপতি নির্বাচিত হওয়ার পর বাড়িতে এসে নিজের বিয়ের আয়োজন দেখে আহাম্মক হয়ে গেল আয়শা। দীর্ঘ 6 মাসের অক্লান্ত পরিশ্রম, ট্রিট দেওয়া আর চাটু মারার বিনিময়ে ও আজ অবশেষে সভাপতি নির্বাচিত হয়েছিল। ওই কমিটির একটাই শর্ত, বিবাহিত হওয়া যাবে না। আয়শা তাই নিজের বিয়ের আয়োজন দেখে আহত হয়ে গেল, আর পাত্রের পরিচয় জানার পর ও নিহত হয়ে গেল। ওদের প্রতিবেশীরই একমাত্র ছেলে বিজয় আহমেদ বারিশের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, যে কিনা পার্ট টাইম টপার স্টুডেন্ট, ফুল টাইম গুন্ডা। এসব অনাচার মেনে নেওয়া যায় না। তাই আয়শা কাঁধের ব্যাগ ছুঁড়ে ফেলে নিজের মায়ের কাছে ছুটে গেল। ওর মা সানিয়া শেখ রান্নাবান্নার দিকটা দেখছিলেন। এই সময় আয়শা গিয়ে কাট গলায় বলতে লাগলো, এসব কি হচ্ছে মা? সানিয়া শেখ ভ্রু কুঁচকে নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, দেখো না, এখানে বিয়ের তোড়জোড় চলছে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে জিজ্ঞাসা করছো কেন? বিয়ের আয়োজন কেন হচ্ছে? আশ্চর্য, তোমার ব্রেন কোথায়? বিয়ের আয়োজন হচ্ছে কারণ তোমার আজ বিয়ে। কিন্তু কেন? এত ক্যাচ করো না তো। তোমার কাজিনরা এসেছে, ওদের থেকে শাড়ি পরিয়ে নিয়ে সাজগোজ করো। মা, তুমি বুঝতে পারছো না আমি বিয়ে করতে পারবো না? বিয়ে একদিন না একদিন করতেই হবে, তাই আজকেই করো। করবো তো অবশ্যই, তাই বলে ওই গুন্ডাকে? গুন্ডা কাকে বলছো? বারিশ কত ভদ্র একটা ছেলে, বেশি কথা না বলে সাজতে যাও। বিয়ে তোমার ওর সাথেই হবে। আচ্ছা আচ্ছা মানলাম, কিন্তু তাই বলে বেকার ছেলের সাথে বিয়ে দেবে? হ্যাঁ দিব। আর বারিশ তো আর সারা জীবন বেকার থাকবে না। যতদিন না চাকরি পাবে ততদিন আমরা তোমার খরচ চালাবো, আর বারিশের খরচ চালাবে ওর বাবা মা। আয়শার ভ্রু কুঁচকে গেল। ওর মায়ের মাথায় হঠাৎ করে বিয়ের ভূত যে কেন চাপলো সেটাও বুঝতে পারছে না। কিন্তু যত যাই হোক না কেন, এই বিয়ে আটকাতেই হবে, সভাপতির পদটা বাঁচাতেই হবে। তাই ও মিনমিনে গলায় বলতে লাগলো, নিজের একমাত্র মেয়েকে এভাবে একটা গুন্ডার সাথে বিয়ে দিতে তোমার বিবেকে পাচ্ছে না? আমার বিবেক তোমার বিবেকের থেকে উন্নত, তাই বেশি কথা না বলে যাও এখান থেকে। মা, ওই কালাচানকে আমি বিয়ে করব না। সানিয়া শেখ অগ্নি দৃষ্টিতে মেয়ের দিকে তাকান। এতে করে আয়শা প্রচণ্ড ঘাবড়ে গেল। ওর মা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কারো গায়ের রং নিয়ে কটু কথা সহ্য করতে পারে না। তাই তো সানিয়া শেখ কিছু বলার আগে আয়শা ব্যস্ত গলায় বলতে লাগলো, না মানে আমি বলতে চাচ্ছি, নিজের প্রতিবেশীকে কেউ বিয়ে করে? কেন? আমি করিনি। আয়শার সব লজিক ভেস্তে যাচ্ছে। তাই ও নিজের শেষ অস্ত্রটাই ব্যবহার করার কথা চিন্তা করলো। ও কণ্ঠটা অত্যন্ত আদুরি করে বলতে লাগলো, মাম্মা, ও মাম্মা। সানিয়া শেখ ভ্রু কুঁচকে মেয়ের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর কাট গলায় বলল, আজ লাভ হবে না, আমি গলবো না। ঢং করা বাদ দিয়ে দ্রুত তৈরি হও, কিছুক্ষণের মধ্যেই তোমার বিয়ে। পরবর্তীতে বড় করে অনুষ্ঠান কর। কথাটা বলে সানিয়া শেখ জরুরি কাজগুলো করতে চলে গেলেন। আয়শা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ নিজের ভাইয়ের কথা মনে পড়তে ও ছুটে একটা রুমের দিকে ছুটে গেল। রুমের দরজা ভিজিয়ে রাখা। আয়শা আলতো করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। লম্বা চড়া এক যুবক উল্টো দিক হয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। আয়শা পেছনে গিয়ে বলে, ভাইয়া শোনো। ওসমান ফোনের মানুষের সাথে কথা বলা শেষ করে বোনের দিকে তাকিয়ে বলল, তুই এখনো বোরখা পরে আছিস? দ্রুত রেডি হ। আয়শা ঠোঁট উল্টে বলল, তুমিও হুট করে আমায় বিয়ে দিতে কেন চাচ্ছ? বিয়ের বয়স হয়েছে। তোমারও তো হয়েছে ভাইয়া। একটা বিষয় ভেবে দেখো, তোমার আগেই তোমার ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে। এটা তো লজ্জার বিষয়, তাই না? তোমার লজ্জা লাগছে না? না, কারণ আমি নিজের বোনের ভবিষ্যৎটা ঠিক করে তারপর বিয়ে করব। আয়শা মুখ ভেঙচি কেটে বিছানায় ধপ করে বসে পড়ে। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর ও বলতে লাগলো, তাই বলে এই ছেলের সাথে কেন বিয়ে দিতে হয়? ওসমান ভ্রু কুঁচকে বলল, কেন? বারিশের মধ্যে কি সমস্যা? তোমার তো জানার কথা ভাইয়া, এই ছেলে 1 নম্বরে গুন্ডা, তার উপর আবার বেক। ভুলে যাস না, বারিশ আমার ক্লাসমেট। আমি ওকে ভালো করে চিনি। আর তোর খরচ চললেই হলো। এখন বারিশ বেকার নাকি চাকরিওয়ালা সেটা দেখার বিষয় না। ভাইয়া, যা তো, এক্ষুনি কাজের সাথে কথা হয়েছে আমার, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। যা তো। আয়শা নাছর বান্দার মতো বসে থাকলো। তা দেখে ওসমান বোনকে টেনে তুলে নিজের রুম থেকে বের করে দিল। আয়শা উপায়ান্তর না দেখে নিজের রুমে চলে গেল। বিয়ে মনে হয় আজ হয়েই বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? বারিশের চিৎকার শুনেও সকলে নিশ্চুপ থাকলো। বর্ষা সকলের হয়ে ভাইকে বলল, অবশ্যই তোর বিয়ে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। অন্যের মেয়েকে এনে খাওয়াবো কি? মামুন হক ঠান্ডা গলায় বলতে লাগলো, নিজে যেমন আমার পকেট থেকে টাকা মেরে মেরে খাও, তেমন অন্যের মেয়েকেও খাওয়াবে। বারিশ থতমত গলায় বলে,
বাবা। চেঁচিও না। আয়েশার ভরণ পোষণ আপাতত ওর বাবা মা সামলাবে। তুমি চাকরি পেলে ওর দায়িত্ব তোমার ঘাড়ে চাপানো হবে। বারিশ আহাম্মক হয়ে নিজের বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, সবকিছু ঠিক আছে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য ওই একটা মেয়ে ছিল। কেন? আয়েশার মধ্যে কি সমস্যা? আমাদের মহল্লার মধ্যে এক নাম্বার গাধা যদি কেউ থেকে থাকে তাহলে সেটা ওই। মামুন হক স্বাভাবিক গলায় বললেন, তো তুমি কি? তোমাদের মিল আছে জন্যই তো বিয়ে দিতে চাচ্ছি। মাকে গাধা বললে বাবা? সন্দেহ আছে? রুমে উপস্থিত বাকি দুজন ব্যক্তি মুখ টিপে হাসতে লাগলো। বারিশ নিজের মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, মা দেখলে বাবা আমাকে গাধা বলছে। বিলকিস বেগম হাসি আটকে বলতে লাগলো, পরে তোমার বাবাকে বুঝে নিব। এখন গিয়ে রেডি হও তো, বিয়ে করতে হবে। তুমিও বিয়ের কথা বলছো? ছেলেকে পাত্তা না দিয়ে বিলকিস বেগম নিজের স্বামীকে নিয়ে রুমের বাইরে চলে গেলেন। বিয়ের অনেক কাজ করা এখনো বাকি। বর্তমানে রুমে বর্ষা আর বারিশ উপস্থিত। বর্ষা এখনো হেসেই চলেছে। বারিশ কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, কেমন বোন তুই? বিয়ে ভাঙতে সাহায্য করার পরিবর্তে বাবা আমাকে গাধা বলেছে সেই জন্য হাসছি। বর্ষা আরো জোরে জোরে হাসতে লাগলো। একটু পর হাসি আটকেও বলতে লাগলো, ছেলেরা না সবসময় বিয়ে করতে চায়, তাহলে তোর কি সমস্যা? আমিও করতে চাই, তাই বলে এত দ্রুত? আর মেয়ে কিনা ওসমানের বোন। সমস্যা কি? কত মিষ্টি একটা মেয়ে। এসব বাদ দিয়ে পাঞ্জাবি পর, তোর দুলাভাই কিছুক্ষণ আগে কিনে এনেছে। কথাটা বলে বর্ষা রুম থেকে বেরিয়ে গেল। বারিশ বিরক্তি মুখে জানলা দিয়ে সামনের বাড়িটার দিকে তাকায়, যেখানে ওই গাধা মেয়েটা থাকে। এই সময় 6 বছরের বীর পাঞ্জাবি নিয়ে রুমে প্রবেশ করে বলতে লাগলো, আমু, বাবা তোমার জন্য পাঞ্জাবি পাঠিয়েছে। বারিশ নিজের ভাগ্নের দিকে তাকিয়ে বলতে লাগলো। তুমি পড়ো, তারপর আমার হয়ে বিয়েটা করে নাও। বীর প্রচণ্ড লজ্জা পেয়ে বলল, আম্মু রাজি হবে না মামু? নয়তো আশা আন্টিকে বিয়ে করে নিতাম। বারিশ হতভম্ব হয়ে বীরের দিকে তাকিয়ে থাকলো। তারপর হুট করে ওকে কোলে তুলে নিয়ে বলে, আমো, মেরে তোমার পছর লাল করে দেব। আজ পর্যন্ত এত গম্ভীর পাত্র দেখেছেন বলে বুড়ো কাজীর মনে পড়ছে না। পাত্রের দিক থেকে নজর সরিয়ে দিয়ে উনি গলা খাকারি দিয়ে বললেন, কতক্ষণ থেকে কবুল বলতে বলছি, বলছো না কেন? বারিশ কাট কাট গলায় বলল, আপনি কবুল বলার পরপরই যদি আমি কবুল বলে দেই তাহলে তো আপনার সাথে আমার বিয়ে হয়ে যাবে, সেটাই কি চান? বুড়ো কাজী থতমত খেয়ে গেলেন। উনি একটু সময় চুপ থাকার পর বললেন, আচ্ছা, আমি আর এই শব্দটা উচ্চারণ করব না, তবে তুমি 3 বার বল। বারিশ চুপ হয়ে গেল। ওর বিরক্ত লাগছে এসব বিয়ের কাজ কারবার দেখে। ওকে চুপ থাকতে দেখে কাজী আবারও বলেন, কি হলো, বলছো না কেন? বারিশ বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলে, কবুল রে ভাই, কবুল। বুড়ো কাজী দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন। তা দেখে মামুন হক ঠান্ডা গলায় বলেন, ওর ব্যবহারে কিছু মনে করবেন না কাজী সাহেব, ও একটা গাধা। বারিশ কটমট দৃষ্টিতে বাবার দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। চুপচাপ বসে রাগে গজগজ করতে লাগলো। পাত্রের থেকে কবুল শোনার পর কাজী সাহেব এবার পাত্রীর কাছে চলে এলেন, কিন্তু এসেই মনে হলো পাত্রের থেকেও পাত্রের মুখটা বেশি গম্ভীর। কাজী সাহেব কুঞ্চিত ভ্রুযুগল নিয়ে বসে পড়েন। তারপর বিয়ে পড়ানোর জন্য যাবতীয় কথা বলার পর উনি বললেন, মা, কবুল বলো। আয়শা কাট কাট গলায় বলল, পারবো না, আমার মুখে ব্যথা। সানিয়া শেখ তৎক্ষণাৎ মেয়ের মাথায় চাটি মেরে বলতে লাগলো। তাহলে সব কথা বলবে কিভাবে? আয়শা মাথায় হাত বুলাতে বুলাতে বলল। মুখ ফসকে বেরিয়ে গেছে। কাজী সাহেব পাশে দাঁড়িয়ে থাকা ওসমানকে কাছে ডেকে এনে ফিসফিস করে বললেন, এরা কি প্রেম করতে গিয়ে ধরা খেয়েছিল? একদম না, তাহলে অন্য কারোর সাথে প্রেম করতো দুজন? মোটেও না। পরীক্ষায় ফেল করেছিল? ওসমান হেসে ফেলে বলল, অবশ্যই না। কাজী সাহেব দ্বিধান্বিত গলায় বললেন, তাহলে এদের মুখে পোড়া বেগুনের মতো চুপসে আছে কেন? আপনি বিয়ে পড়ানোয় মনোযোগ দিন চাচা। কিছুদিন পর এসে দেখবেন দুজনের মুখ এলইডি বাল্বের মতো জ্বলছে। কাজী সাহেব কঞ্চিত ভ্রু নিয়ে চোখ সরালেন। তারপর গলা খাকারি দিয়ে বললেন, মা, তোমার মুখের ব্যথা কমেছে? যদি কমে থাকে তাহলে কবুল বলে উদ্ধার করো প্লিজ। আয়শা বলতে লাগলো, একটু সময় নিয়ে বলতে দিন চাচা, টয়লেটে চাপ দিয়েছে নাকি? কাজী সাহেব থতমত খেয়ে মাথা নিচু করে ফেলেন। এমন বিয়ের সাক্ষী কখনো হবেন সেটা ভাবতেই পারেননি তিনি। ওনার লজ্জা বেশিক্ষণ বাড়তে না দিয়ে মায়ের অগ্নিদৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আয়শা হতাশার শ্বাস ফেলে বলল, আচ্ছা কবুল, কবুল। চাচা যাওয়ার আগে মিষ্টি খেয়ে যাবেন। কাজী সাহেব মনে মনে বললেন,
তোমার মিষ্টি তোমরা খাও মা। তোমাদের অদ্ভুত বিয়ে দেখে অলরেডি আমার পেট খারাপ হয়ে গেছে, বাথরুমে যেতে হবে। আয়শা মুখ গোমরা করে বিছানার মাঝখানে বসে আছে। ওর কোলে বীর, তবে বীরের মুখটা জোনাকি পোকার পাছার মতো ঝকঝক মুখ করছে। অনেক সময় থেকে দুজনে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বীর বলতে লাগলো, আয়শা আন্টি, তুমি আমার মামুর রুমে কি করছো? আয়শার রুমটার চতুর্দিকে দেখতে লাগলো। প্রথমে চোখে পড়ে সারি সারি করে রাখা এক ঝাঁক বই, তারপর ক্রিকেট ব্যাট, বল, ফুটবল ইত্যাদি ইত্যাদি। তার পাশেই কিছু জার্সি ঝুলিয়ে রাখা, আর এসব বাদে একটা বিছানা আর টুকটাক জিনিস দিয়ে বারিশের রুম সাজানো। রুম দেখা বাদ দিয়ে আয়শা কাট গলায় বলল, আমার মা আর তোমার নানি আমাকে এই রুমে রেখে গেছে। এই রুম থেকে বেরোলে আমাকে পিটানোর হুমকিও দিয়েছে। বীর কপালে ভাঁজ ফেলে বলল, কেন? আমার মামুর রুমে কেন রেখে গেলে? কারণ তোমার মামুকে আমি বিয়ে করেছি। বীর অবাক গলায় বল, বিয়ে করলে এরকম ভাগ হয়ে যায়? হ্যাঁ, একটা রুমের দাবিদার দুজন। কি আশ্চর্য, এটা কেমন কথা? তুমি তো আমার বাড়ি থেকে আলাদা একটা রুম নিয়ে আসতে পারোনি? আয়শা এত বিরক্তির মাঝেও হেসে ফেলল এবং বলতে লাগলো, তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউকে আনতে বলো। অবশ্যই বলবো। আমার রুম আমি কারোর সাথে শেয়ার করব না। আয়শা নিশ্চুপ হাসলো। কিছুক্ষণ নীরবতার পর বীর বলতে লাগলো, আচ্ছা আন্টি, তুমি আমার মামুকে কেন বিয়ে করেছো? আয়শা হতাশার শ্বাস ফেলা বলে, শয়তানে লাড়া দিয়েছিল বাছা। বীর ভ্রুকুচকে বলল, সেটা আবার কি? আয়শা সামান্য হেসে বলল, কিছু না। বীর আরো কিছু জিজ্ঞাসা করতেই চাইছিল, এমন সময় বর্ষা রুমে প্রবেশ করে বলে, আয়শাকে বিরক্ত করছো কেন বীর? আম্মু, করছি না তো। তা তো দেখতেই পাচ্ছি। তুমি চলো আমার সাথে। এত রাত জেগে তোমার স্বাস্থ্যের জন্য ভালো না। রাত জাগলে কি তাহলে বড়দের স্বাস্থ্যের জন্য ভালো? বর্ষা নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বলতে লাগলো, উফ, তুমি বড্ড প্রশ্ন করো। আয়শার কিছু মনে করবে না। আয়শা সামান্য হেসে বলল। সমস্যা নেই আপু। বর্ষাও বিপরীতে মুচকে হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, ভাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বর্ষা বীরকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়শা মুখ ভেঙচি কেটে বলে, তোমার ভাইকে নদীতে গিয়ে ফেলে দিয়ে আসো। বারিশের নামে কটু কথা বলা শুরু করার আগে আয়শার অন্য গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল। ও তৎক্ষণাৎ নিজের ফোন বের করে কারো নাম্বারে ডায়াল করে। রাত তখন 11টা। 2-3বার ফোন দেওয়ার পর অপর পাশের ব্যক্তি ঘুমুঘুমু কণ্ঠে খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, সভাপতি হওয়ার খুশিতে কি ঘুম ধরছে না তোর? আয়শা মিনমিনে গলায় বলল, বেহেন, আমার বিয়ে হয়ে গেছে। তিশা ঘুমের ঘোরে বলতে লাগলো, বাহ, উত্তম খবর। সভাপতি হলে বিয়ে তো। হঠাৎ নিজের বলা কথা নিজের কানে যেতেই তিশার ঘুম ছুটে গেল। ও তরাক করে বিছানায় উঠে বসে চিৎকার করে বলল, কি? হ্যাঁ, কার সাথে হয়েছে জানিস? না। আচ্ছা, আমিই বলছি, আমাদের পাশের বাসার ছেলের সাথে। মানে ওই গুন্ডাটার সাথে? হ্যাঁ রে। কি সর্বনাশ, এই ছেলেকে বিয়ে করলি শেষমেশ? তার চেয়েও বড় কথা, এবার তো সভাপতির পদ তো গেল রে। না, কখনোই না। আমার বিয়ের খবর যেন ভার্সিটির কেউ না জানতে। আচ্ছা আচ্ছা, আমি কিছু বলবো না, কিন্তু কতদিন লুকিয়ে রাখবে এই খবর? যতদিন সম্ভব। কিন্তু বিয়েটা হলো কিভাবে? এই গুন্ডানা এখন ভার্সিটির 3rd ইয়ারে পড়ে। হ্যাঁ, তো দ্রুত। দরজায় খট করে শব্দ হতেই আয়শা চটজলদি তিশার মুখের উপর ফোনটা কেটে দিল। বেচারি নিজের কথাটাও শেষ করতে পারল না। বারিশ গম্ভীর মুখে রুমে প্রবেশ করে, ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তা দেখে আয়শা এক লাফে বিছানা থেকে নেমে ভ্রুকুচকে বলতে লাগলো, দরজা বন্ধ করে কি প্রমাণ করতে যাচ্ছেন? বারিশ গম্ভীর মুখে হাত ঘড়ি খুলতে খুলতে বলল, মশাদের বোঝালাম যে ওরা এখন ওদের রক্ত খাওয়ার ডিউটি শুরু করতে পারে। আয়শা আহাম্মক হয়ে গেল, কারণ এমন উত্তরও আশা করেনি। বারিশ গটগট পায়ে ওয়াশরুমে চলে গেল পোশাক পরিবর্তন করার জন্য। কিছুক্ষণ পর ট্রাউজার আর টি শার্ট পরে ও বাইরে আসে এবং বিছানায় গিয়ে শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলে, কাবাটে আরেকটা বালিশ আছে, সেটা বের করে মেঝেতে বিছানা পেতে ঘুমো। আয়শা ক্ষণকাল চুপ থেকে খ্যাক করে বলে ওঠে, মানে কি? আমি মেঝেতে ঘুমাবো না, আমি বিছানায় ঘুমাবো। এটা আমার রুম, তাই বিছানা আমার। বিয়ে করার পরপরই বিছানার মালিকানা বদল হয়ে গেছে। এটা এখন আমার বিছানা, নামুন নিচে। বারিশ বালিশে মাথা দিয়ে চোখ আলতো করে বন্ধ করে বলতে লাগলো,
এত লজিক ফজিক দেখিয়ে লাভ নেই, আমি নাছর বান্দা। আয়শা রাগে ফুঁসতে লাগলো। অতপর বারিশকে অবাক করে দিয়ে ওকে টানতে লাগলো। হুট করে আক্রমণ করায় বারিশ তাল সামলাতে না পেরে আয়শা সহ মেঝেতে ধপ করে পড়ে গেল। অবশ্য আয়শা একদিকে আর বারিশ অন্যদিকে, দুজনেই ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করতে লাগলো। বারিশ খ্যাপাটে গলায় বলল, হেই, তুমি কি পাগল? আয়শা উঠে বসে বলতে লাগলো, পাগল না, বলতে পারে নিজের অধিকার বিষয়ে সচেতন। বারিশ বিরক্তি মুখে আয়শার দিকে তাকালো। অতপর মেঝে থেকে উঠে বিছানার দিকে যেতে ধরে। আয়শা ওর হাত আবারও টেনে ধরে। বারিশ ভ্রুকুচকে বলে, হোয়াট? বিছানায় আমিই থাকবো। না, আমি থাকবো। বললাম না আমি থাকবো। এটা আমার বিছানা জঙ্গলি, এখানে থাকার অধিকার আমার রয়েছে। তো আমিও আপনার বিয়ে করাবো, আমারও সমান অধিকার আছে। তুমি দেখছি বিয়েটা সিরিয়াসলি নিয়েছো। যেভাবেই হোক না কেন বিয়েটা তো হয়েছে নাকি? আর যে সম্পর্কে দোহাই দিয়ে কিছু পাওয়ার সম্ভাবনা আছে সেটা তো আমি বলবোই। সো এই বিছানায় এখন থেকে আমার। বারিশ কপাল কুঁচকে আয়শার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অতপর নিজের হাতের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, আমার হাত ছাড়ো। আয়শা তৎক্ষণাৎ বারিশকে পিছু ঠেলে নিজের বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। এবার বারিশ এসে আয়শার হাত টেনে ধরে ওকে পেছনে ঠেলে দিল এবং নিজের বিছানার দিকে যেতে লাগলো। আবারও আয়শা টেনে ধরলো, তারপর বারিশ টেনে ধরলো। এভাবে টানাটানিই চলতে লাগলো। রাত 1টার সময় ক্লান্ত হয়ে দুজনেই মেঝেতে ধপ করে বসে পড়ে। কারো আর টানাটানি করার মতো এনার্জি। আমাকে বিছানাটা দিয়ে দিলেই পারতেন। সেম টু ইউ। গুন্ডার সাথে তর্কে যেতেও ভালো লাগে না, এদের মধ্যে ব্রেইন বলতে তো কোনো বস্তু থাকেই না। কি বললে? আমার ব্রেন নেই? ওয়াও, খুব দ্রুতই বুঝে গিয়েছেন দেখছি। একে তো আমার রুম কবজা করে বসে আছো, তার উপর আমাকে অপমান করছো। তোমার থেকে আর কি বা আশা করা যায়? চরম গাধা একটা মেয়ে। কে গাধা? তুমি ছাড়া এই মহল্লায় আর কোনো গাধা দেখেছো? অবশ্যই দেখেছি, মিনা আন্টি 2 দিন আগেই একটা গাধা কিনে এনেছে। বারিশ জোরে হেসে ফেলে। তার মানে স্বীকার করছো তুমি গাধা? আয়শা ভেবাচাকা খেয়ে পড়ে গেল। এভাবে তো আর ভেবে দেখেনি। বারিশ এখনও হেসে চলেছে। এতে করে আয়শা ক্ষেপে বারিশের চুল টেনে ধরে বলতে লাগলো, আমাকে গাধা বলবেন না। বারিশ নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এই জঙ্গলি, চুল ছাড়ো বলছি। না, ছাড়বো না। সত্যি ছাড়বে না? না। বারিশ এবার আয়শার চুল টেনে ধরে। দুজনেই সমান তালে একে অপরের চুল টেনে ধরছে আর ননস্টপ ঝগড়া করে চলেছে। এভাবে কতক্ষণ সময় কেটে গেল সেটা ওদেরও খেয়াল নেই। ভোরের আলো ফোটার সাথেই সারিবদ্ধভাবে অনেক পাখি ডানা মেলে আকাশে উড়ে গেল। আর জমিনে দেখা যাচ্ছে একটা বাড়ি, যে বাড়ির খোলা জানলা দিয়ে দুজনকে দেখা যাচ্ছে। চোখে ভয়ানকভাবে ফোলা, প্রচুর এলোমেলো আর খাড়া খাড়া চুলের দু মানবী মেঝেতে পা ছড়িয়ে বসে আছে। আয়শার মাথা ধপধপ করছে, সারা রাত ঝগড়া করছে আর চুল টানতে সময় কেটে গেছে, যার ফলস্বরূপ দুজনের চোখ অসাধারণভাবে ফুলে আছে। সেই চোখের সাইজ বড় গোল্লার মতো হবে বলে আশা করা যায়। চোখের নিচে ডার্ক সার্কেল তো আছেই। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর ওরা একযোগে ক্লান্ত গলায় বলে ওঠে, ভার্সিটিতে যেন কেউ না জানে আমরা বিবাহিত। টেলিপ্যাথি হয়ে যাওয়ার দুজনে চৌকিতে একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না, কারণ এনার্জি শেষ হয়ে গেছে যে। বারিশ বসা থেকে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার সাথেই ওর পিলে চমকে ওঠে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল। অতপর মুখে পানি ছিটিয়ে দিয়ে একদৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থেকে বলল, চুলগুলো পুরো টি-শার্টের মতো খাড়া খাড়া আর চোখ দুটো গোপাল ভাঁড়ের পেটের মতো ফোলা ফোলা। এই অবস্থায় ভার্সিটিতে যাবো কিভাবে? বারিশ যখন এত গুরুত্বপূর্ণ টেনশন করতে ব্যস্ত, ঠিক তখন আয়শা নিজের বাপের বাড়িতে পাশের বাড়িতে চলে গেল। ভার্সিটিতে যাওয়ার জন্য দ্রুত তৈরি হতে হবে। আজ সভাপতি হিসেবে প্রথম ভার্সিটি যাওয়া, কিন্তু ফ্রেশ হতে গিয়ে আয়শা চিন্তায় পড়ে গেল। চুলগুলো না হয় হিজাবের নিচে লুকিয়ে রাখা যাবে, কিন্তু চোখগুলো, এগুলো কি খুলে বাসায় রেখে যাবে? যাওয়া গেল অবশ্য যেত। কয়েক মিনিটের সূক্ষ্ম ময়লা তদন্তের পরে আয়েশা একটা সুন্দর বুদ্ধি পেল। সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতেই যাবে তার আগে তিশার গলা ভেসে আসলো, আয়শা, কোথায় তুই? আয়েশার আগে ওসমানের সাথে দেখা হয়ে গেল তিশার। তিশাকে দেখতে ওসমান ভ্রু কুচকে বলল, তুমি এত সকাল সকাল, কি ব্যাপার? ওসমানকে দেখে তিশা খানিকটা চুপসে গেল, তবুও কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো,
আসলে কি আয়েশার বিয়ে হয়ে গিয়েছে ভাইয়া? হ্যাঁ, হুট করেই হয়েছে। পরবর্তীতে বড় অনুষ্ঠান করে যখন বিয়ে হবে তখন দাওয়াত পাবে। জি আচ্ছা। ওসমানের সাথে একলা কথা বলতেই তিশার ভীষণ অদ্ভুত লাগছে, সাথে লজ্জাও। ওর লজ্জা বাড়ার আগে আয়শা চলে আসলো রেডি হয়ে। তবে ওর দিকে তাকিয়ে ওদের দুজনেরই কপাল কুঁচকে গেল। আয়শা একটা কালো চশমা পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ওদের সামনে এসে উপস্থিত হলো। ওসমান বলতে লাগলো, চশমা পরেছিস কেন? আর সকাল সকাল ভার্সিটিতে গিয়ে কি করবি? বারিশ কোথায়? দরকার আছে, তুমি বুঝবে না ভাইয়া, নিজে গিয়ে খুঁজে নাও। কথাটা বলে আয়শা তিশার হাত টেনে ধরে হাঁটতে লাগলো। ওসমানের থেকে কিছুটা দূর যেতেই তিশা কণ্ঠটা খাটো করে বলল, চশমা পরেছিস কেন রে? আয়শা গলা খাকারি দিয়ে বলল, সিঙ্গেল কমিটির সভাপতি হিসেবে একটু ভাব নেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ, বিবাহিত সিঙ্গেল কমিটির সভাপতি। আয়শা তিশার মুখ চেপে ধরে বলল, ভার্সিটির কেউ যদি এই গরম গরম খবরটা জানে তাহলে তোকে নরম নরম গন্ডারের শিং দিয়ে টেরা করে দিবে।